স্টুডেন্টস, আবারও টিউশন টাইমে স্বাগত। আমি আমাদের ক্লাসে নতুন পড়া নিয়ে চলে এসেছি। চার পৃষ্ঠার পড়া থেকে শুরু করছি। গা হাত পায়ে যত্ন। রবিন বলল, দিদি, খেলতে খেলতে আঙুলের নখের নিচে ও খুব নোংরা জমে। আমিনা বলল, নখ পরিষ্কার করা সহজ। প্রথমে নেল কাটা দিয়ে নখ কাটবি, তারপর সাবান দিয়ে ধুয়ে নিবি। দিদিমণি বললেন, ঠিক বলেছ, সাবান লাগাবে, তারপর নখগুলো একটু ঘষে নেবে। আর নখ পরিষ্কার করতে গেলে আমাদের কি করতে হবে? সাবান লাগাবে, তারপরে একটু নখগুলো ঘষে নিতে হবে। রিনা বলল, দিদি, নেল কাটা কথাটি ইংরেজি, তাই না? হ্যাঁ, নেল তো নখ, আর যা দিয়ে কাটা হয় সেটাই কাটার। নেল মানে আমাদের নখ, আর কি দিয়ে কাটা, যেটা দিয়ে কাটা হয় সেটাকে কাটার বলে। রিজু বলল, ব্লেড দিয়েও নখ কাটা যায়। রিনা বলল, তা যায়, তবে খুব সাবধানে কাটতে হয়, নইলে আঙুল কেটে যেতে পারে। আমার ঠাকুরদা নরুন দিয়ে নখ কাটে। আগেকার ঠাকুরদা ঠাকুমারা ছিল, তারা নরুন দিয়ে নখ কাটতো। আচ্ছা, কান আর নখ ছাড়া গায়ের কোথায় নোংরা জমে? আমাদের কান আর নখে তো নোংরা জমে, তাছাড়া আমাদের গায়ের কোথায় কোথায় নোংরা জমে সেটা এবারে আমরা পড়ে জানবো। অসীম বলল, হাতে পায়ে গায়ের চামড়া যেখানে ভাঁজ সেখানে নোংরা জমে। হাতে ও পায়ে গায়ের চামড়া যেখানে ভাঁজ থাকে সেখানে নোংরা জমে। এমনকি যেখানে তোমাদের চোখ যায় না সেখানেও নোংরা জমে। পিঠে, ঘাড়ে, কানের পিছনে। এই পিঠে, ঘাড়ে, কানের পিছনে এই লাইনগুলো যেগুলো দাগ দিচ্ছে তোমরা দাগ দিয়ে নেবে, কিন্তু এগুলো আমাদের চোখ দেখতে পায় না, কিন্তু এগুলোতে ময়লা জমে। দিলীপ বলল, কনুইতে জমে, পায়ের পাতায়ও নোংরা জমে। শীতকালে পায়ের পাতা নোংরা হলে খুব মুশকিল, পায়ের চামড়া ফেটে যায়। তো শীতকালে আমাদেরকে পায়ের পাতা নোংরা হলে খুব মুশকিল কেন হয়? কেন পায়ের পাতা, পায়ের চামড়া ফেটে যায়। অনেক সময় দেখবে বেশিরভাগ লোকেদের, বয়স্ক লোকেদের পায়ের চামড়া ফেটে যায়। হেনা বলল, গোড়ালিতে নোংরা জমে, শীতকালেও ফেটে যায়, সাবান দিয়ে ওই জায়গাগুলো পরিষ্কার করতে হয়। দীপিকা বলল, সাবান মাখার পর হাত দিয়ে ঘষে ধুতে হয়, তাহলে চামড়া পরিষ্কার হয়ে যায়। জুলেখা বলল, তারপর একটু তেল মাখলে আরো ভালো হয়। তা তেল মাখলে আরো ভালো হয় কেন? যে সাবান মাখার পর খসখসে হয়ে যায়, ওই জায়গায় একটু তেল দিলে হয়ে যায়, নরম হয়। অনেক কিছু তোমরা জানো দেখছি। সাবান নিয়মিত মাথায়, গা, হাত পা পরিষ্কার করবে, নখ বড় হলে কাটবে। এবার দেখো, আমরা 6 পৃষ্ঠায় চলে এসেছি। সকালবেলা উঠে মোরা দাঁতটি মাজি ভাই। সকালবেলা কিভাবে দাঁত মাজবো সেই দাঁত মাজার নিয়মগুলো পড়বো। পরের দিন দিদিমণি ক্লাসে আসতে রেহান বলল, দিদি, জিভে তো খুব নোংরা জমে। দিদিমণি বললেন, হ্যাঁ, সে তো জমে, মুখ ধৌ তো। তখন জিভ ছোলা দিয়ে জিভটা ঘষে নেবে, তারপর কুলকুচি করবে, জিভ পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা জিভ কিভাবে পরিষ্কার করব? জিভ ছোলা দিয়ে জিভটা ঘষে নেব, তারপরে কুলকুচি করব, জিভ পরিষ্কার হয়ে যাবে। এমিলি বলল, দাঁতেও নোংরা জমে, মুখের গন্ধ হয়, তাই তো রোজ দাঁত মাজি। তবে দাঁত মাজারও নিয়ম আছে। দাঁত মাজার নিয়ম কি আছে সেটা এবার জানো। সবাই অবাক, দাঁত মাজার আবার নিয়ম? নিচের দাঁতের তলা থেকে উপরে ব্রাশ টানবে, আর উপরে দাঁতের উপর থেকে নিচে। তাহলে কি করবে? নিচের দাঁতের তলা থেকে উপরে ব্রাশ টানবে, আর তারপরে ফের দাঁতের উপর থেকে নিচে টানবে। এই লাইনগুলো একটু তোমরা দাগ টেনে নেবে। দিলীপ বলল, দিদি, চোখে আরো নাকে নোংরা জমে, নাক চোখও পরিষ্কার করতে হয়। তাহলে আমাদের আরো কোথায় নোংরা জমে? নাক ও চোখে। তাহলে আমাদের নাক ও চোখ পরিষ্কার করতে হয়। পিকু বলল, নোংরাগুলো শক্ত হয়ে জমে গেল একটু জলে ভেজালে নরম হয়ে যায়, পরিষ্কার করা সহজ হয়, তাই না দিদি? আমাদের নোংরাগুলো কি হয়? শক্ত হয়ে গেলে সেটাকে কি করতে হয়? একটু ভিজে রাখতে হয়, দিয়ে জল দিয়ে, তাহলে সেটা নরম হয়ে গেলে সহজভাবে পরিষ্কার করতে পারবো। এই তো বেশ জানো। সবাই রোজ সকালে দাঁত, জিভ, নাক, চোখ, মুখ সব পরিষ্কার করবে। এবারে আমরা 7 পৃষ্ঠায় চলে এসেছি। নাক, কান, চোখ, জিভ, চামড়া মিলেমিশে 5 জন আমরা। আমিনা নানা কি কি যেন ভাবছিলেন। আমিনার নানা
কনুয়ে কাছে পেন্সিল দিয়ে ঠেললো। নানা আমিনার দিকে তাকালেন, বললেন, কোথায় পেন্সিল ছোঁয়ালে বোঝা যায় বলো দেখি? চামড়ায়। তাহলে আমাদের পেন্সিলটা কোথায় ছোঁয়ালো সেটা আমিনার নানা ওকে বোঝাতে চাইলো। তা সে বললো চামড়ায়। গায়ের চামড়া যেখানে পাতলা সেখানে বেশি করে বোঝা যায়, সে তো সবাই জানে। নানা হেসে বললেন, ধরো যদি কাঠি গজা নিয়ে গায়ে চাপ দাও তাহলে ব্যথা লাগবে, কিন্তু গজাটা জিভে ছুঁইলে মিষ্টি। তাহলে কাঠি গজা হচ্ছে একটা শক্ত জিনিস, খাবার, সেই জিনিসটা গায়ে আমি যে ছোঁয়ায় তাহলে সেটা শক্ত গায়ে চামড়াতে লাগবে, ব্যথা লাগবে, কিন্তু সেই খাবারটা খেলে সেটা মিষ্টি লাগে, জিভেতে মিষ্টি লাগে। আবার দিনের আলো চোখ বুজে থাকো কিন্তু দেখতে পাবে না, চোখ আলো গেলে তবে দেখতে পাবে, চোখে আলো গেলে তবে দেখতে পাবে। তেমনি কানটা বন্ধ করে রাখো, ডাকলে শুনতে পাবে না। নাকটা ভালো করে চেপে রাখো, গন্ধ পাবে না। তাহলে কি চোখ আমরা বন্ধ করে রাখলে তাহলে আমরা চোখে আলো দেখতে পাবো, চোখ দেখতে পাবে না, কিন্তু চোখ আলো গেলে তবে দেখতে পাবে। কিন্তু কানটাও বন্ধ করে যদি আমরা চেপে রাখি তাহলে আমরা কেউ ডাকলে শুনতে পাবো না। নাকটাও চেপে রাখলে কোনো গন্ধ পাবে না। আমিনা পরদিন স্কুলে এসব বললো। কাঠি গজা নিয়ে ওর নানার কথা শুনে বন্ধুরা খুব মজা পেল। দিদিমণি বললেন, চোখ, কান, নাক, জিভ আর চামড়া এই 5টা অঙ্গকে বলে ইন্দ্রিয়। 5টা, তাই পঞ্চেন্দ্রিয়। তাহলে আমাদের পঞ্চেন্দ্রিয় কি কি? তাহলে চোখ, কান, নাক, জিভ আর চামড়া এই 5টা অঙ্গকে আমাদের তাহলে কি বলে? ইন্দ্রিয়। কিন্তু এই ইন্দ্রিয়গুলো 5টা ইন্দ্রিয়কে আমাদের একসাথে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। যখন বলে পঞ্চ ইন্দ্রিয় কি কাকে বলে তখন এই 5টা জিনিস লিখতে হবে। তিয়ান বলল, গলা শুনেও কেউ ডাকছে বোঝা যায়। রবিন বলল, খুব চেনা লোক হলে তবে বোঝা যায়। হ্যাঁ, দেখে চেনা আর গলা শুনে চেনা দুটোই আলাদা কাজ। যারা চোখে ভালো দেখে না তারা কানটা খুব কাজে লাগায়। তাহলে কি, যারা চোখে দেখতে না তারা কি, তারা গলা শুনে চিনতে পারে, কিন্তু দুটো হচ্ছে আলাদা কাজ হয়। চোখে দেখা আলাদা কাজ, কানে শোনা আলাদা কাজ। যারা চোখে ভালো দেখে না তারা কানটা খুব কাজে লাগায়। হীরা বলল, আমার ঠাকুমা চোখে দেখেন না, গলা শুনলেই আমাদের চিনতে পারে, ছুঁয়েও চিনতে পারে। হ্যাঁ, একটা ইন্দ্রিয় অকেজো হলে অন্যগুলো আরো সজাগ হয়ে যায়। আর কি, আমাদের একটা ইন্দ্রিয় অকেজো মানে খারাপ হয়ে গেলেও অন্যগুলো আরো ভালো কাজ করে। তাই তোমার ঠাকুমা না দেখেও চিনতে পারে। এবারে আমরা পরের পৃষ্ঠায় যাব। পরের পৃষ্ঠায় দেখো লেখা আছে ইন্দ্রিয়গুলো কি কি কাজ, নিচে লেখো। ইন্দ্রিয়ের নাম আছে, ইন্দ্রিয়ের কাজ আছে। জীব লেখা আছে, দেখো আমি জীব লেখা আছে ইন্দ্রিয়ের কাজ। খাবারের স্বাদ নেওয়া, নানা রকম স্বাদের তফাৎ বোঝা। তাহলে আমাদের 5টা ইন্দ্রিয় কি কি ছিল বলছে? জীব আছে, তার চোখ, কান, নাক, চামড়া। তোমরা একটু লেখা হয়ে গেলে তোমরা একটু নিচে লিখে নেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। তার চোখ দিয়ে আমরা কি করি? আমাদের চোখ দিয়ে আমাদের দেখতে সাহায্য করে, চোখ আমাদের দেখতে সাহায্য করে। আর দেখো কান দিয়ে আমরা কি করি? কান দিয়ে আমরা শব্দ শুনতে পাই। নানা রকম শব্দ শুনতে পাই। হচ্ছে নাকের দ্বারা আমরা কি করি? নাক আমাদের নানা রকম গন্ধ শুঁকতে সাহায্য করে এবং শ্বাস প্রশ্বাস নেওয়া আমাদের সাহায্য করে। নাক আমাদের কি করে? তাহলে শ্বাস প্রশ্বাস ও গন্ধ নিতে সাহায্য করে। চামড়া, তাহলে এবার চামড়া আছে, আমাদের চামড়া কি করে? স্পর্শ অনুভব করে।
দেখো এই 5টা ইন্দ্রিয়ের কাজ আমি লিখে দিয়েছি, তোমরা এগুলো একটু বইতে লিখে নেবে আর মুখস্থ করে নেবে। এরপরে আমরা দেখো পরের পৃষ্ঠায় যাচ্ছি, সেখানে কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো, একটা খেলা দিয়েছে। এই খেলার মাধ্যমে তোমরা কি কি শিখবে সেটাই আছে। এবার দেখো কানামাছি খেলা, সবাই কানামাছিকে ঘিরে ছোটে আর বলে কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো। সেদিন দিদিমণি খেলার নতুন নিয়ম ঠিক করে দিলে, একটা দলে 6জন, একজন কানামাছি, একজন রেফারি। তাহলে কানামাছি খেলায় সবাই তোমরা খেলো, তাহলে একটা দলে কজন থেকে 6জন, একজন কানামাছি হয় আর একজন রেফারি। অন্য 4জন একটু দূরে গিয়ে দাঁড়াবে, ছুটবে না, প্রত্যেক 4বার করে বলবে কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছো। তাহলে কি বললো যে দিদিবাড়ি কেমন ভাবে নিয়ম শেখালে, যে 4জন একটু দূরে দাঁড়াবে আর প্রত্যেকে 4বার করে, কবার করে বলবে 4বার করে, কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছো। কানামাছি শুনবে, আন্দাজ করবে শব্দ কোথা থেকে আসছে, তারপর খুঁজতে যাবে। 1 মিনিটের মধ্যে ছুতে হবে, না পারলে অন্যরা আবার সরে যাবে। আবার 4বার করে কানামাছি ভোঁ ভোঁ বলবে। তাহলে ক মিনিটের মধ্যে ছুতে হবে? 1 মিনিটের মধ্যে ছুতে হবে, না পারলে আবার তোমরা 4বার করে করতে হবে, সরে যেতে হবে। এইভাবে খানিকক্ষণ খেলা হলো, নতুন নিয়ম, খুব মজা। একটু পরে তিয়ান বলল আর একটা নিয়ম হতে পারে। তাহলে তারপরে একটু তিয়ান পরে কি বলেছিল যে একটা নিয়ম নতুন নিয়ম, একটা নিয়ম নতুন নিয়ম শিখেছে, একটা নিয়মে খেলতে চায়। তাহলে প্রথমে সবাই ঘুরতে ঘুরতে কানামাছি ভোঁ ভোঁ বলবে, তারপর রেফারি একজনকে বলতে বলবে, সে বলবে কানামাছি গলার স্বর। যাচ্ছি, শুনে বলবে কার গলা? দিদিমণি বললেন বাহ, এ তো খুব মজার নিয়ম। রবিন মোটা গলায় বলল আমি অন্যরকম গলা করে বলবো। প্রকাশ বলল দেখিস, তবু আমি ঠিক বুঝে যাব। সীমা বলল তাহলে প্রকাশ প্রথমে কানামাছি হোক। প্রকাশ কানামাছি হলো, তিয়ানের নিয়মে আবার খেলা শুরু হলো। আমার পড়া যদি ভালো লাগে তোমরা লাইক আর শেয়ার করবে, সাপোর্ট করবে। তোমার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাতে পারবে।